50-এর কোঠায় থাকা একটি অপরিচিত মুখ রাস্তাঘাটে হঠাৎ দেখলে মনে হবে কোনো এক বিখ্যাত ইউনিভার্সিটির অতি সাধারণ প্রফেসর, কিন্তু তীক্ষ্ণ তার চোখের কাছে ধরা পড়ে না এমন কোনো সূক্ষ্মতা এই দুনিয়ায় নেই। কি বোঝা যাচ্ছে কার কথা বলছি? মানুষটা আর কেউই নন, দুই বাংলার সেতু মেসির আলী। কিন্তু তাকে হঠাৎ কেউ মারতে চাইছে কেন? শুনতে থাকুন সুলেখিকা নাবিহা নূপুরের কলমে মেসির আলী ও করল আখ্যান। বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। না, ঠিক ঝড় না, আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই মুহূর্তে জানালা দিয়ে বৃষ্টি দেখছে দুজোড়া চোখ। তার মধ্যে এক জোড়া চোখ আমার, আর আরেক জোড়া চোখ মেসির আলীর। একটু আগেই মেসির আলী আমাকে বোঝাচ্ছিলেন আমাদের বাঙালিদের এক বদভ্যাসের কথা। আমরা নাকি শব্দের সঙ্গে অনুষঙ্গ না জুড়ে কথা বলতে পারি না। এই যেমন রান্না বান্না, অসুখ বিসুখ, খাওয়া দাওয়া ইত্যাদি। রান্নার অর্থ বুঝলাম, কিন্তু এই বান্নাটা কি? খাওয়াও না হয় বুঝলাম, কিন্তু দাওয়াটা আবার কি? এগুলোর কোনোটারই অর্থ আমার জানা নেই। আমার বাড়িতে বাংলা অভিধানের একটা মোটা বই আছে, আমি খুঁজে দেখব তাতে, যদি কোনো মানে পাই। তবে মনে হয় শব্দগুলোর কোনো অস্তিত্বই নেই। তা যাই হোক, বৃষ্টির কথায় ফিরে আসি। আমি মুগ্ধ দৃষ্টিতে বৃষ্টি দেখছি, কিন্তু মেসির আলী বিরক্তি নিয়ে দেখছেন। ওনার বিরক্তির কারণটা অবশ্য আমি নিজের কানেই শুনতে পাচ্ছি। মেসির আলী এখন যে বাসায় ভাড়া থাকেন সেটার ঘরের চালগুলো বেশিরভাগ জায়গাতেই ফুটো, তাই একটু বেশি বৃষ্টি হওয়ায় ওনার ঘরের ভেতরে মাঝারি রকমের বন্যা হয়ে গেছে। মেসির আলী সেই বন্যা ঠেকানোর জন্য ফুটোগুলোর ঠিক নিচে নিচে বালতি দিয়ে রেখেছেন। তিনি অবশ্য আরও একটা কারণে বেশ চিন্তিত। ওনার কাজের ছেলেটা বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ। অসুস্থ বলতে কিছু খাচ্ছে না ছেলেটা, শুধু ধ্যানে বসে থাকছে। ছেলেটাকে উনি কোথা থেকে জোগাড় করেছেন সেটাও জানি না আমি। ছেলেটাকে দেখেও আমার মনে হয়নি সে আসলেও কোনো কাজ জানে। মেসির আলীর মতে যদিও ছেলেটা নাকি আতঙ্কিত, এর বেশি উনি আর কিছুই বলেননি। সিগারেট খেতে খেতে বৃষ্টি বিলাস করার মজাই আলাদা। আমি তাই শার্টের পকেট থেকে সিগারেট বের করে ধরালাম। তখনই মেসির আলী প্রথম কথা বলে উঠলেন। হুমায়ুন সাহেব, ঘটনাটা কি বলুন এবার। সেই কখন থেকে তো চুপ করেই বসে আছেন। আমি কিছু না বলে মেসির আলীর দিকে একটা খাতা বাড়িয়ে দিলাম। কি আছে এটাতে? আমি একটা লম্বা ধোঁয়ার রিং ছাড়লাম। আমার যা বলার সেটা আমি লিখে নিয়ে এসেছি, আপনি পড়ে নিন। যদিও আমি গল্পকার, গল্প বলতে আমার ভালো লাগে, কিন্তু এখন গল্প বলার চেয়ে বৃষ্টি দেখাটা বেশি জরুরি। তাই আমি বৃষ্টি দেখি, আর আপনি এটা পড়ুন। আপনি জানতেন এখন বৃষ্টি হবে? শ্রাবণ মাস তো, বৃষ্টি তো হবেই। সকালে আকাশ দেখেই বুঝেছিলাম আজ ঝমঝমিয়ে বৃষ্টি হবে, তখনই লিখে রেখেছি। মেসির আলী আর কোনো কথা বললেন না। একটা সিগারেট ধরিয়ে খাতাটা খুলে পড়া শুরু করলেন। তবে আমি খাতায় কি কি লিখেছি সেটা এখানে উল্লেখ করে রাখছি। আমি আমার দক্ষিণ হাওয়া ফ্ল্যাটে যে একা জীবনযাপন করি তা তো সবাই জানে। সেখানে একা একা হোটেলের খাবার খেতে খেতে পেটটা পচিয়ে ফেলেছিলাম প্রায়। অতি কষ্টে একজন রান্নার লোক জোগাড় করেছি বলে পেটের অসুখটা কিছুদিন হলো সেরেছে। আমাকে যে রান্না করে খাওয়ায় ওর নাম মতি খান। অল্প বয়সী ছেলে, দেশের বাড়ি নেত্রকোনায়, কিন্তু হাবভাবে তা বোঝা যায় না। গতকাল সকালে আমি ঘরের মেঝেতে বসে আমার নতুন উপন্যাসের প্লট মেলাচ্ছিলাম। তখন বাইরের ঘরে ইন্টারকম বাজার শব্দ পেলাম। মতি ফোনটা ধরে কিছুক্ষণ কথা বলল, তারপর ছুটে এলো আমার ঘরে। দরজায় চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ।
তারপর ইতস্তত করেই কথা বলল। স্যার, নিচে থেকে ফোন এসেছিল, কোনো এক ছেলে আপনার সাথে দেখা করতে চায়। ওর কথায় আমি যথেষ্ট বিরক্ত হলাম। লেখার সময় এসব উটকো ঝামেলা আমার একদমই পছন্দ না। এসেছে হয়তো কোনো ভক্ত, এসে আমার ডালা ভর্তি প্রশংসা করবে আর যাওয়ার আগে অটোগ্রাফ নিয়ে যাবে। অবশ্য কিছু অন্যরকম ভক্তের দেখাও পাওয়া যায় বইমেলায়। এই তো বছর 3 আগের বইমেলায় ওরকম একজন পাঠকের দেখা পেলাম। বইমেলায় আমার অটোগ্রাফ নেওয়ার জন্য স্টলগুলোতে কি ভয়ঙ্কর রকমের ভিড় হয় তা তো সবাই জানে। লোকজন হুমড়ি খেয়ে পড়ে আমার অটোগ্রাফ নেওয়ার জন্য। আমিও এক মনে অটোগ্রাফ দিতে থাকি। কিন্তু সেবারের বইমেলায় দেখলাম চশমা পরা একটা ছেলে আমার বই কিনল। ছেলেটার গায়ের রং উজ্জ্বল বাদামি। আমি স্বভাবতই অটোগ্রাফ দেওয়ার জন্য হাত বাড়ালাম, কিন্তু ছেলেটা বই আমার হাতে না দিয়ে উল্টে জোর গলায় কথা বলল, লাগবে না স্যার, বইয়ে দাগাদাগি আমার পছন্দ না। এই বলেই সেই ছেলেটি ভিড় ঠেলে হন হন করে বেরিয়ে গেল। আমি হাঁ করে তাকিয়ে অদ্ভুতভাবে ছেলেটাকে দেখলাম। প্রথমে ইচ্ছে হলো ডেকে বলি, তুমি একটা ফাজিল, কিন্তু কিছুক্ষণ পরেই সেই ইচ্ছে ত্যাগ করলাম। যদিও আমি কিঞ্চিত অহংকারী একজন মানুষ। আশেপাশের মানুষগুলো আমাকে ঘিরে থাকুক, আমাকে বাহবা দিক, এইগুলোই আমি চাই। কিন্তু তারপরও মনে হলো ছেলেটা সত্যিকারের একজন পাঠক, যার অনুরাগ লেখকের প্রতি নয়, বরং তার লেখার প্রতি অনেক বেশি। যাই হোক, কাজের কথায় ফিরি। আমি কিছুক্ষণের জন্য লেখা থামিয়ে মতিকে জানিয়ে দিলাম যে আমি এখন দেখা করতে পারবো না। স্যার, ছেলেটার নাকি খুব জরুরি কথা আছে আপনার সাথে, ব্যক্তিগত কিছু সমস্যার কথা বলতে চায় আপনাকে। ছেলেটা তার ব্যক্তিগত কথা আমাকে বলতে চায়, এটা শুনেই আমি কৌতূহলী হলাম। আমার কাছে সচরাচর কেউ নিজেদের ব্যক্তিগত কথা বলতে আসে না, আমার ব্যক্তিগত কথা শুনতে আসে। তাহলে নিচে অপেক্ষারত থাকা ছেলেটা ব্যতিক্রমী। তাই বেশ কিছুক্ষণ ভেবে আমি মতিকে বলে দিলাম ছেলেটাকে পাঠিয়ে দেওয়ার জন্য। মতি মুখে হাসি নিয়ে বেরিয়ে গেল। আর তার প্রায় সঙ্গে সঙ্গেই কলিং বেলটা বেজে উঠল। আমি বেশ অবাক হলাম। ছেলেটা 6 তলায় এত তাড়াতাড়ি এলো কি করে? উড়ে এলো নাকি? মিনিট 2 পরে আমি বসার ঘরে গিয়ে দেখি একটা ছেলে বেশ জুবুথুবু হয়ে সোফায় বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিল। আমি যতক্ষণ না বসলাম ততক্ষণ দাঁড়িয়েই থাকলো। ছেলেটার বয়স আনুমানিক 20 কিংবা 21। পরনে নীল রঙের একটা শার্ট, গায়ের রং বাদামি, মুখটা গোল, গালে খোঁচা খোঁচা দাড়ি। আমি কিছু বলার আগেই ছেলেটাই কথা শুরু করলো। সরি স্যার, সকাল সকাল আপনাকে বিরক্ত করলাম, আপনি কিছু মনে করবেন না প্লিজ। আসলে খুব জরুরি দরকার না থাকলে আসতাম না। তা দরকারটা কি? স্যার, আমি শুনেছি আপনি মিশির আলীর অতি পরিচিত। আপনি কি দয়া করে ওনার ঠিকানাটা আমাকে দিতে পারেন? গত 1 সপ্তাহ যাবৎ ওনার বাড়ি খোঁজ করছি আমি, কিন্তু কিছুতেই ঠিকানা জোগাড় করতে পারিনি, তাই বাধ্য হয়ে আপনার কাছে এলাম। ছেলেটা যদিও শুদ্ধ ভাষায় কথা বলছে, কিন্তু তারপরও ওর কথায় একটা বিশেষ অঞ্চলের টান লক্ষ্য করলাম। টানটা চেনা, কিন্তু ধরতে পারছি না। আর ওর মুখটাও বেশ চেনা চেনা ঠেকছে। শেষমেশ অনুমান করে জিজ্ঞেস করেই ফেললাম, তোমার বাড়ি কি সিলেটে? আর তুমি কি 3 বছর আগে বইমেলায় এসেছিলে আমার বই কিনতে, কিন্তু আমার অটোগ্রাফ নাওনি? ছেলেটা আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় দিল। ওকে খুব নার্ভাস মনে হচ্ছিল দেখে, তাই আমি ওকে একটু ভরসা দিলাম। তুমি মিসির আলীর খোঁজ করছো কেন, জানতে পারি কি? স্যার, আমি সেই দিনের জন্য খুব দুঃখিত। আসলে আমার হয়তো আপনাকে ওইভাবে বলাটা ঠিক উচিত হয়নি, তার জন্য আপনার রেগে থাকাও স্বাভাবিক। কিন্তু এখন আপনি আমার শেষ ভরসা। আমার বড় দিদির মাথায় বোধহয় কোনো সমস্যা হয়েছে। গত মাসে আমার জামাইবাবু হঠাৎ করে উধাও হয়ে গেলেন। তারপর থেকেই আপা কেমন যেন হয়ে গেল। বেশ কিছুদিন ঘরবন্দি করে রেখেছিল নিজেকে। তারপর দিন 10 হলো হঠাৎ করেই উদ্ভট সব কথা বলতে শুরু করেছে। কি ধরনের উদ্ভট কথা? বর্দি বলছে নাকি
ওর পূর্বজন্ম হয়েছে। ওর শ্বশুরবাড়ি থেকে একটু দূরে একটা জঙ্গলের মধ্যে প্রায় ধসে যাওয়া একটা জমিদার বাড়ি আছে। বর্দির মতে আগের জন্মে ওই জমিদার বাড়ির একমাত্র ছেলের সাথে ওর নাকি বিয়ে হয়েছিল। আর জামাইবাবুকে নাকি সেই জমিদারের ছেলের আত্মা মেরে ফেলেছে। সে নাকি চায় না যে তার আর বর্দির মধ্যে কেউ আসুক। ওর আত্মা নাকি এখনও ওই জমিদার বাড়িতে পাহারা দেয়। রাতের বেলা বর্দিকে মাঝে মাঝে ঘরের মধ্যে পাওয়া যায় না। খোঁজাখুঁজির পর দেখা যায় বর্দি ওই জমিদার বাড়িতে বসে আছে, একা একা কার সাথে যেন কথা বলছে। স্যার, আমার দিদি পাগল হয়ে যাবে। একমাত্র মিশির আলী পারেন আমার দিদিকে সুস্থ করতে। উনি শুনেছি অনেক অদ্ভুত বিষয় নিয়ে কাজ করেছেন, তাই একমাত্র উনিই আমাকে বিশ্বাস করতে পারেন। পুলিশকে বলতে গেলে তারা তো হেসেই উড়িয়ে দেবে। তাই আপনি দয়া করে ওনার ঠিকানাটা দিন। আচ্ছা, তুমি শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা। ও ভালো কথা, তোমার নামটা কি? রিফাত। আচ্ছা রিফাত, তুমি চিন্তা করো না, আমি নিজে কথা বলবো মিসির সাহেবের সাথে। এতক্ষণ এই সবই পড়ে খাতাটা বন্ধ করে আর একটা সিগারেট ধরালেন মিসির আলী। তারপর কি একটা ভেবে নিয়ে আমার দিকে তাকালেন। ছেলেটার সাথে এখন একবার কথা বলতে পারলে ভালো হতো। ব্যাপারটা বেশ জটিল। বৃষ্টি এতক্ষণে থেমে গেছে, হালকা রোদও উঁকি দিচ্ছে। আমি মিসির আলীর কথার জবাব দিলাম। আপনার কি মনে হচ্ছে আমি অতিরঞ্জিত করে কিছু লিখেছি? সেটা নয়, আপনি তো সরাসরি ছেলেটার মুখ থেকেই শুনেছেন। এক্ষেত্রে গল্প বিকৃত বা বর্ধিত হওয়ার ভয় নেই। কিন্তু আমার মনে হচ্ছে ছেলেটা কিছু একটা বলেনি বা ভুলে গেছে। কথাটা গুরুত্বপূর্ণ, শুনতে হবে। আমি তখনই চেয়ার ছেড়ে উঠে বাইরে চলে এলাম। কিছুক্ষণ পর ফিরলাম রিফাতকে সঙ্গে নিয়ে। ওকে আমি সামনের চায়ের দোকানেই বসিয়ে রেখেছিলাম। আমি জানতাম মিসির আলী ওর সাথে কথা বলতে চাইবেন। মিসির আলী আমার কাণ্ডটা দেখে একটু হাসলেন, কিন্তু বাড়তি কিছু জিজ্ঞেস করলেন না। এমনকি রিফাতের সঙ্গে তার বোনের সমস্যার ব্যাপারে পুনরায় শুনতেও চাইলেন না। উনি রিফাতকে শুধু একটাই প্রশ্ন করলেন, আচ্ছা, এমন কি কোনো কথা আছে যেটা তুমি হুমায়ুন সাহেবকে বলনি? ছেলেটা কিছুক্ষণ ভেবে উত্তর দিল, হ্যাঁ স্যার, আসলে ভুলে গেছিলাম আমি। আমার জামাইবাবু যেদিন নিখোঁজ হয়েছিল সেদিন দুপুরেই আমার বড়দির ছেলেটাও, মানে আমার ভাগ্নে, কোথায় যেন উধাও হয়ে গেল। আমরা সারা এলাকা খুঁজে দেখলাম, কিন্তু ওকে কোথাও পাওয়া গেল না। ওকে এখনও খুঁজে পাইনি আমরা। এত গুরুত্বপূর্ণ একটা কথা তুমি ভুলে গেলে কি করে? স্যার, আসলে আমার মাথা ঠিক নেই, ক্ষমা করবেন। ওই একটা দিদি ছাড়া আমার তো কেউ নেই স্যার। দিদির চিন্তায় অন্য কিছু আমি আর আমার মাথায় রাখতে পারছি না স্যার। তার কথা শুনে আমার ভীষণ মায়া হলো। তবে মিসির আলীকে দেখলাম উনি আবার কি যেন একটা ভাবলেন কিছুক্ষণ। তারপর রিফাতের সঙ্গে কথা বললেন। শোনো বাবা, আমাকে স্যার বলতে হবে না। আমি হুমায়ুন বাবুর মতো সম্মানিত কেউ নই। তুমি বরং আমাকে কাকু বলেই ডাকবে, ঠিক আছে? রিফাত মাথা নেড়ে সায় দিল। মিসির আলী এই ফাঁকে ওনার হাতে থাকা সিগারেটের শেষটা জানলা দিয়ে বাইরে ফেলে দিলেন। তোমার দিদিকে নিয়ে চিন্তা করো না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমি যাব তোমার দিদির বাড়িতে, কালই বেরোবো। রিফাতের চোখ মুখে কৃতজ্ঞতার ঝলক দেখা দিল। মিসির আলী এবার আমার দিকে ফিরলেন। হুমায়ুন সাহেব, আপনার কোনো বিশেষ আপত্তি না থাকলে আপনিও চলুন। আমার আবার আপত্তি কিসের? চলুন যাওয়া যাক। কিন্তু তখনই আমার হঠাৎ জহিরের কথা মনে পড়ে গেল। এখানে বলে রাখি, জহির হলো মিসির আলীর ওই কাজের ছেলেটা। আমি তাকে ওর কথাই জিজ্ঞাসা করলাম, জহিরের কি করবেন? সেটাই তো আমিও ভাবছি হুমায়ুন সাহেব। ওকে তো এখানে রেখে যাওয়াও যাবে না, আবার সঙ্গে করে নিয়ে যাওয়াও যাবে না। আমি বলি কি, ওকে না হয় আমার বাড়িতে রেখে আসি, ওখানে তো মতি আছে, তাই ওর কোনো সমস্যা হবে না। মিসির আলীর আমার প্রস্তাব পছন্দ হলো। জহিরকে আমার দক্ষিণ হাওয়ার ফ্ল্যাটেই রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। এদিকে আমরা রওনা হলাম রিফাতের বড়দির শ্বশুরবাড়ি, সুদূর শেরপুরের এক প্রত্যন্ত গ্রামে। যাওয়ার পথে মিসির আলী প্রয়োজন ছাড়া একটা কথাও বলেননি।
সারা রাস্তাটায় ঘুমিয়ে নয়তো ঝিমিয়ে পার করে দিয়েছেন। রিফাতের বর্দির বাড়িতে যখন আমরা পৌঁছালাম তখন দিনের আলো কমে এসেছে। তবে আবছা আলোর মধ্যে দেখলেও রিফাতের বর্দির শ্বশুর বাড়িটা আমার বেশ পছন্দ হলো। পাকা দোতলা বাড়ি, উপরতলায় ঝুল বারান্দা, সারা বাড়িতে বিশাল বিশাল সব দরজা জানলা, সামনের মাঝারি উঠোনটায় একটা বড় জারুল গাছ। আমাদের তিনজনকে বাদ দিলে রিফাতের বর্দির শ্বশুরবাড়িতে লোক সংখ্যা মোটে 4 জন। রিফাতের দিদি, তার ননদ, শ্বশুর আর শাশুড়ি। রিফাতের দিদিকে দেখে আমি বেশ অবাক হলাম। অল্প বয়সী একটা মেয়ে, সুশ্রী চেহারা, পরনে খয়েরি রঙের সুতির শাড়ি, চুলগুলো বেনুনি করে কাঁধের সামনে ঝুলিয়ে রাখা। মেয়েটাকে দেখে মনেই হচ্ছে না সে এরকম অসুস্থ বা তার কিছু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই কথা বলছে সবার সাথে। মিসির আলীকে দেখে মনে হলো না উনি অবাক হয়েছেন। আমি ওনার দিকে তাকাতেই উনি আমার মনের ভাব বুঝতে পেরে গেলেন। এই ধরনের রুগীরা এরকমই হয় হুমায়ুন সাহেব। এরা নিজেদেরকে বেশি স্বাভাবিক মনে করে, সেজন্যই এদের আচরণ স্বাভাবিকের চেয়ে বেশি স্বাভাবিক লাগে। রিফাতের বোন আমাদের দিকে এগিয়ে এসে নিজে থেকেই আলাপ করল। স্যার, আমি মীরা, রিফাতের বোন। আপনারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেন? ভেতরে আসুন। রিফাতের বোনের নাম এতক্ষণে জানলাম আমরা। মীরার শ্বশুরবাড়ির সবাই আমাদের খুব আপ্যায়ন করলেন। তবে সবচেয়ে বেশি আপ্যায়ন যে করল তার নাম বিথি, মীরার ননদ। মেয়েটি আমাকে দেখে ভূত দেখার মতো চমকেছিল, চমক কাটতেই চেঁচিয়ে উঠেছিল, স্যার, আপনি এসেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনার প্রত্যেকটা উপন্যাস আমার পড়া স্যার। আমি আপনার একনিষ্ঠ ভক্ত। আজ আপনি আমাদের বাড়িতে এসেছেন, এ তো আমার পরম সৌভাগ্য। আমার যে কি আনন্দ হচ্ছে। আপনার কোনো সমস্যা হলে আমাকে বলবেন স্যার, আমি সব ব্যবস্থা করে দেব। বিথি নামের মেয়েটা যে আমাকে যন্ত্রণা দেবে তা ওর কথা শুনেই বুঝে গেলাম। পৃথিবীর অন্যতম অসহ্যকর যন্ত্রণার মধ্যে একটি হলো ভালোবাসার যন্ত্রণা। বেশি ভালোবাসাও আমার আবার সহ্য হয় না। নর্থ ডাকাটো ইউনিভার্সিটিতে পিএইচডি করার সময় যখন মেসে থাকছিলাম তখন ওই মেস মালকিন বুড়িমা আমাকে এত স্নেহ করতেন যে ওনার স্নেহের যন্ত্রণা সইতে না পেরে আমি মেস ছেড়ে দিয়েছিলাম। এখানেও এই বিথির শ্রদ্ধা আর ভালোবাসার যন্ত্রণায় আমাকে আবার শেরপুর ছাড়তে না হয়। রাতের খাওয়ার সেরে উঠতে যাব তখনই রিফাত 2 গ্লাস গরম দুধ এনে আমার আর মিসির আলীর সামনে রাখল। আমার যদিও দুধ খেতে ইচ্ছে করছিল না, তারপরও কেন জানি খেয়ে নিলাম 1 গ্লাস দুধ। মিসির আলী দুধ খেলেন না, উনি রিফাতের সঙ্গে গল্প জুড়লেন। রিফাত, তুমি দুধ খেতে পছন্দ করো? হ্যাঁ কাকা। ও, তা ভালো। আমি আবার গরম দুধ খেতে পারি না। ঠান্ডা হোক পরে খাবো, এটা এখানে থাকুক। রিফাত, এই ফাঁকে চলো মীরার সাথে কিছু কথা বলা যাক। আমরা 3 জন মীরার ঘরের দিকে রওনা হলাম। আমাদের দেখে মীরা খুশি হলো বলে মনে হলো। মিসির আলী মীরার ঘরটা ভালো করে দেখলেন, তারপর মীরাকে কিছু প্রশ্ন করলেন। আচ্ছা মা, বলো তো, ওই জমিদার বাড়ির ছেলেটার নাম কি, যার আত্মা তোমার স্বামীকে খুন করেছে? ওর নাম মানিক। আচ্ছা, তোমার স্বামীর নামটা কি? শাহেদ। ও, তা তুমি কি করে জানলে যে মানিকের আত্মা তোমার স্বামী শাহেদের খুনি? আমি জানি, কারণ আগের জন্মের সব কথা আমার মনে পড়ে গেছে। মানিক কখনোই আমাদের দুজনের মধ্যে আর তৃতীয় কোনো ব্যক্তিকে ঢুকতে দেবে না। তাও ঠিক। তোমার মতে শাহেদ খুন হয়েছে, তাহলে তো লাশ পাওয়ার কথা, কিন্তু লাশ পাওয়া যাচ্ছে না কেন? তা আমি কি করে জানবো কাকা? আমি শুধু জানি
মানিকের আত্মা শাহেদকে খুন করেছে। মানিকের সাথে তোমার আর কি কথা হয়েছে? না, আগে হতো টুকটাক। শাহেদকে খুন করার পর আমার ওকে ভয় করে, তাই আর কথা বলার চেষ্টা করিনি। তবে পরশু রাতেও এসেছিল এখানে বিভৎস রূপে। আচ্ছা, তা এসে কি বলল? এতক্ষণ ধরে কথা হচ্ছে, কিন্তু এই প্রথম মীরাকে কিছুটা ভীত বলে মনে হলো। ওর চোখ দুটো যেন কাউকে দেখে ভয় পাচ্ছে। মিসির আলি প্রশ্নটা আবার করতেই মীরার উত্তর দিতে গিয়ে গলা কেঁপে উঠল। ও এবারের সবাইকে মেরে ফেলতে চায়, কাউকে বাঁচতে দেবে না। শাহিদের মতো একে একে সবাইকে শেষ করে দেবে। আমি আর রিফাত একে অপরের দিকে তাকালাম। দুজনই খুব চমকেছি, কিন্তু মিসির আলির কোনো ভাবান্তর দেখা গেল না। উনি খুব মনোযোগ দিয়ে দেওয়ালে টাঙানো একটা ছবি দেখছেন। কিছুক্ষণ পর উনি আবার কথা বললেন। তোমার ছেলেকেও কি মানিক খুন করেছে মীরা? ছেলের কথা শুনে যেন স্তম্ভিত হলো মীরা। তারপর সবাইকে চমকে দিয়ে যা বলল তাতে আমাদের ভিড়মি খাবার জোগাড়। ছেলে? কার ছেলে? কি বলছেন আপনি এসব? আমি আর মিসির আলি দুজনেই রিফাতের দিকে তাকালাম। রিফাত তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলেছে। মিসির আলিকে যদিও এই ঘটনায় বেশি বিচলিত মনে হলো না, তবে আমি কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু আমাকে আটকে উনি প্রসঙ্গ পাল্টে ফেললেন। বাদ দাও, ও সব কিছুই না। আচ্ছা মীরা, তুমি আমাকে বলো, মানিকের আত্মাকে তো ওই জমিদার বাড়িতে পাওয়া যাবে, তাই না? মীরা মাথা নেড়ে সায় দিল। মিসির আলি এবার রিফাতকে কিছু নির্দেশ দিলেন। রিফাত, জমিদার বাড়ির উঠোনে একটা চৌকি, একটা বালিশ, কাঁথা আর কয়েল লাগানোর ব্যবস্থা করো। আমি আজ রাত্রে ওখানেই থাকবো। মানিক বাবাজির সাথে দেখা করাটা খুব দরকার। আমি প্রথমে ভাবলাম বোধহয় আমি কিছু ভুল শুনলাম, কিন্তু মিসির আলি সেই সম্ভাবনা নাকচ করে দিয়ে রিফাতকে ঘরের বাইরে আসতে ইশারা করলেন। মীরার চোখে মুখেও বিস্ময়। সেও ভাবেনি এই মধ্যবয়স্ক পাগলেটে লোকটা এরকম কথা বলবেন। রিফাতকে অনুসরণ করে আমিও ঘরের বাইরে চলে এলাম। বাইরে এসে দেখলাম মিসির আলি রিফাতের উপর বেশ চটেছেন। মিরাজ ওর ছেলের কথা ভুলে গেছে, এটা তুমি আমাদেরকে বলনি কেন? মানে আমার আমার না আসলে মনে ছিল না। তোমার কি ভুলে যাওয়ার রোগ আছে নাকি? সবই তো ভুলে যাচ্ছ। রিফাত মাথা নিচু করে দাঁড়িয়ে রইল দেখে মিসির আলির বোধ হয় মায়া হলো। যাও এখন জমিদার বাড়ির উঠোনে আমার আজকে রাতে থাকার ব্যবস্থা করো। কিন্তু কাকা। কোনো কিন্তু নয়, যা বললাম তাই করো। মিনিট 10 মধ্যে রিফাত এসে জানালো সবকিছু রেডি। মিসির আলিকে দেখে মনে হলো উনি বেশ খুশি। হুমায়ুন সাহেব, চলুন, আমাকে এগিয়ে দিয়ে আসুন। আপনি কি সত্যিই ওই ভুতুরে বাড়িতে থাকবেন? মিসির আলি আর কিছু বললেন না। তিনি বাইরের দিকে রওনা হলেন। বাইরে রিফাত ছিল টর্চ হাতে। ও আগে আগে হাঁটছিল, আমরা পিছনে। জঙ্গল পেরিয়ে জমিদার বাড়ির উঠোনে পৌঁছে আমি থ হয়ে গেলাম। এই জায়গায় মিসির আলি একা রাত কাটাবেন? ভাবা যায়। চারিদিকে জঙ্গল, মাঝখানে একটা পরিত্যক্ত বাড়ি, যার বেশিরভাগ অংশই ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে। রিফাত মিসির আলিকে তার হাতে থাকা টর্চটা দিয়ে দিল। এটা রাখুন কাকা, কাজে লাগতে পারে। মিসির আলি রিফাতের কাছে টর্চটা নিয়ে চৌকির উপর রাখলেন। তারপর একটা লম্বা হাই তুললেন। বেশ, তাহলে তোমরা যাও, আমি এখন একটু বিশ্রাম নেব। রিফাত কিছু একটা বলতে চাইল, কিন্তু মিসির আলি ইশারায় তাকে চলে যেতে বললেন। আমরা দুজন ফিরতি পথে রওনা হলাম। মীরার শ্বশুরবাড়ি এখান থেকে বেশি দূরে নয়, মিনিট 2 রাস্তা। কিন্তু এই মিনিট 2 রাস্তায় অ্যামাজন বনের মতো অকাট্য আগাছায় ভরা। অন্ধকারে আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই রিফাত ছেলেটা নেহাতি বোকা।
ওর কাছে একটাই টর্চ ছিল, সেটাও মিসির আলীকে দিয়ে এসেছে, আর তাই আমরা এখন আলো ছাড়া অন্ধের মতো হেঁটে চলেছি। হঠাৎ কয়েক হাত দূরে থাকা বাঁশ ঝাড়টা নড়ে উঠতেই আমি থমকে দাঁড়ালাম। আমাকে দাঁড়িয়ে যেতে দেখে রিফাত আমাকে ভরসা দিল। দাঁড়াবেন না স্যার, ওসব খারাপ হাওয়া বাতাস ছাড়া আর কিচ্ছু না। আমিও আর দাঁড়ালাম না, রিফাতের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে শুরু করলাম। কাকার জন্য খুব চিন্তা হচ্ছে স্যার। উনি তো জানেন না যে ওখানে রাতে কি হয়। কি হয়? মাঝরাতের দিকে ওই ভাঙা জমিদার বাড়ি নতুন বউয়ের মতো সেজে ওঠে, অজস্র আলোয় চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আর ওই পচা ডোবাটা দেখলেন না, ওটার জায়গায় দেখা যায় টলটলে জল ভরা পরিষ্কার দিঘি। জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে এসব ভুতুড়ে কথা শুনতে ভালো লাগছে না, ভয়ে গায়ে কাঁটা দিচ্ছে আমার। ইচ্ছে হচ্ছে দৌড়ে পালিয়ে যাই, কিন্তু রিফাতকে ওসব বুঝতে দিলাম না। প্রসঙ্গ পাল্টে ফেললাম। তুমি কি তোমার দিদির সঙ্গে এখানেই থাকো? না স্যার, আমি তো সিলেটেই থাকতাম। জামাইবাবু নিখোঁজ হওয়ার পর থেকে বর্দির কাছেই আছি। ও, তা তোমার সঙ্গে তোমার জামাইবাবুর সম্পর্ক কেমন ছিল? স্বাভাবিকই, শালা ভগ্নিপতির সম্পর্ক যেমন হয় ঠিক ওই রকমই। কথা বলতে বলতে আমরা বাড়ি পৌঁছে গেলাম। আমার থাকার ব্যবস্থা করা হয়েছে দোতলায়। ঘরটা আমার পছন্দ হলো। আমি ঘরে ঢুকতেই বিথি এসে হাজির। ঘরটা আমি সাজিয়েছি, আপনার পছন্দ তো? আমি মাথা নেড়ে সায় দিলাম। রাত্রে কিছু দরকার হলে আপনি কিন্তু আমাকেই ডাকবেন। আমার ঘুম খুব পাতলা, আমি ঠিক চলে আসব। বিথি চলে যেতে একটু শান্তি পেলাম। তারপর বিছানায় শুতেই সারাদিনের ক্লান্তিতে চোখে ঘুম নেমে এলো। ঘুম ভাঙল হঠাৎ কিসের একটা শব্দে। শব্দটা কিসের বুঝলাম না, কানে বড্ড অপরিচিত লাগলো। শব্দটা অনুসরণ করে যখন ঝোলানো বারান্দাটায় এসে দাঁড়ালাম, তখন আমার চক্ষু চড়ক গাছ। জঙ্গলের মধ্যেকার জমিদার বাড়িটা নতুন বউয়ের মতোই সেজে উঠেছে। অজস্র আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। পচা ডোবাটার জায়গাতেও দেখা যাচ্ছে টলটলে পরিষ্কার দিঘি। প্রথমে ভাবলাম চশমা পরিনি বোধ হয়, তাই এরকম হচ্ছে, কিন্তু চোখে হাত দিয়ে দেখলাম চশমা চোখেই আছে। তারপর ভাবলাম স্বপ্ন দেখছি, তাই ঘরে ফিরে এসে একটা কাগজে লিখে রাখলাম আলোকসজ্জার ব্যাপারে। এটা স্বপ্ন হলে সকালে লেখাটা দেখতে পাবো না। বাকি রাতটা অস্থিরতায় কাটল। সকালে ঘুম ভাঙতেই দৌড়ে উঠে লেখাটা আছে কিনা দেখার জন্য টেবিলের দিকে এগিয়ে গেলাম। দেখলাম লেখাটা আছে। আমার অস্থিরতা চরম মাত্রায় পৌঁছে গেল। ব্যাপারটা মিসির আলীকে জানানো উচিত। ছুটে গেলাম জমিদার বাড়িতে। ওখানে গিয়ে দেখি রিফাত মিসির আলীর কপালে গরম জলের সেঁক দিচ্ছে। আমাকে দেখে মিসির আলী মুচকি হাসলেন। আসুন হুমায়ুন সাহেব, রাতে ঘুম কেমন হলো? আপনার কপালে কি হয়েছে? বিশেষ কিছুই না, রাতে মানিক বাবাজি এসে কপালে একঘা লাঠির বাড়ি মেরে পালিয়েছে। ওই ফুলেছে একটু, ঠিক হয়ে যাবে। মিসির আলী এমনভাবে বললেন মনে হলো আত্মার সাক্ষাৎ পাওয়া খুব স্বাভাবিক ব্যাপার। ভাবখানা এমন উনি রোজই তেনাদের সাথে বসে দাবা খেলেন। আমি ওনাকে রাতের ব্যাপারটা বলতেই উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর ওনার হাতে থাকা খাতাটায় খসখস করে কি যেন লিখলেন, কিন্তু মুখে কিছু বললেন না। মিসির আলী রিফাতকে জমিদার বাড়ির উঠোন থেকে রাত কাটানোর সব সরঞ্জাম গুছিয়ে নিতে বললেন। তারপর আমরা ফিরে এলাম মীরার শ্বশুর বাড়িতে। এদিকে দেখছি বৃষ্টি বাদল কম। কাল থেকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। সকালের জলখাবারের পর্ব সেরে আমি আর মিসির আলী জারুল গাছের নিচে বসে আছি। তখনই মীরা এলো মিসির আলীর কাছে। আপনি কেন ওখানে থাকতে গেলেন কাকা? দেখলেন তো কি একটা বাজে ব্যাপার হয়ে গেল।
মিসির আলি ওই কথার কোনো জবাব না দিয়ে মীরাকে অন্য একটা প্রশ্ন করলেন। আচ্ছা মীরা, রিফাত বলছিল তুমি নাকি ভূত ভবিষ্যৎ সব বলতে পারো। তা আমার ছোটবেলার কোনো আহত হওয়ার ঘটনা সম্পর্কে কি কিছু বলতে পারবে? আপনার বয়স যখন 10 কি 11, তখন সাইকেল চালানো শিখতে গিয়ে সাইকেল থেকে পড়ে আপনার বাম পা ভেঙে গিয়েছিল। তারপর থেকে আর আপনি সাইকেল চালানো শেখার সাহস করেননি। মিসির আলি কিছুক্ষণ তাকিয়ে থাকলেন মীরার দিকে, কিন্তু কিছু বললেন না। আমি বুঝলাম মীরা ঠিক বলেছে। পরের প্রশ্নটা আমি মীরাকে করলাম। তা মীরা, তুমি কি আমার ভবিষ্যৎ বলতে পারবে? এই ধরো 2-1 বছর পরের কথা। আপনার জীবনে যে এক নতুন মোড় নেবে এটা তো আপনিও জানেন স্যার। এটা তো আর আমার বলার অপেক্ষা রাখে না। আমি আর কিছু উচ্চবাচ্য করলাম না। মেয়েটাকে যতটা স্বাভাবিক মনে হচ্ছিল ততটা সে নয়। মিসির আলি মীরাকে উঠোনের এক কোণে থাকা একটা সাইকেল দেখিয়ে একটা প্রশ্ন করলেন। সাইকেলটা কার মীরা? ও, ওইটা ওইটা তো রিফাতের সাইকেল। কেন কাকা? না, এমনি আমিও ভাবছিলাম ওই রিফাতেরই হবে বোধহয়। তাছাড়া এ বাড়িতে সাইকেল চালাবেই বাকে। মীরা চলে যেতেই বিথি এসে দাঁড়ালো মিসির আলির সামনে। ওর হাতে 2টো শরবতের গ্লাস, তার মধ্যে থেকে একটা মিসির আলির দিকে বাড়িয়ে দিল। কাকা, শরবত খান, বেলের শরবত, পেটের জন্য ভালো। কিন্তু আমার তো পেটের সমস্যা হচ্ছে না বিথি। মিসির আলির কথায় বিথি কিছুটা মন খারাপ করলো বটে, কিন্তু দমে গেল না। ও এবার দ্বিগুণ উৎসাহ নিয়ে শরবতের গ্লাসটা আমার দিকে বাড়িয়ে দিল। স্যার, তাহলে আপনি খান। ভাবলাম না করে দিই, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে না করতে পারলাম না। ও এত আগ্রহ নিয়ে আমাকে বেলের শরবত খাওয়াতে চাইছে যেন আমি শরবতটা খেলে তবে ও ধন্য হবে। মেয়েটার মন রক্ষার্থেই সেটা ঢকঢক করে গিলে ফেললাম। বিধিও তাই দেখে হাসি মুখে প্রস্থান করল। এবারই সবাইকে স্বাভাবিক মনে হলেও মীরার শ্বশুর শাশুড়িকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। ওদের দেখলেই মনে হয় কি যেন লুকোচ্ছে। আবার কথাবার্তাও বলে না খুব একটা। আমাদের সাথে একবারও কথা বলেনি। সবসময় কেমন একটা লুকোচুরি ভাব লক্ষ্য করছি আমি। মিসির আলিকে এ ব্যাপারে বলতে যাব এমন সময় মিসির আলি নিজেই কথা বলে উঠলেন। হুমায়ুন সাহেব, আপনি বসুন, আমি একটু ঘুমিয়ে নিই। কাল রাতে মানিক বাবাজির যন্ত্রণায় ঘুম হয়নি। মিসির আলি ঘুমিয়ে উঠলেন একেবারে সন্ধ্যা নামার সময়। ঘুমিয়েছিলেন সেই 12টার দিকে। দুপুরের খাবারও খাননি, তাই এখন খাচ্ছেন। আমিও সময়টা কাজে লাগিয়েছি কিছুটা। নতুন উপন্যাসটার জটিল জায়গার জট ছাড়িয়ে ফেলেছি। এখন শান্তি লাগছে। ঘুম থেকে ওঠার পর মিসির আলিকে বেশ ফুরফুরে লাগছে, কিন্তু উনি কোনো কথা বলেননি এখনো। মীরাকে নিয়ে উনি কি ভাবছেন সেটাও বুঝতে পারছি না। আমার তো ওনাকে দেখে মনে হচ্ছে উনি বর্ষার ছুটি কাটাতে শেরপুরে এসেছেন। রাতের খাবার খাওয়ার সময় একবার ওনার সাথে সাক্ষাৎ হলো, কিন্তু তারপর আর দেখতে পেলাম না। আমি উপন্যাসের কিছু কাজ ঠিক করে শুয়ে পড়লাম। মিসির আলির তখনও কোনো পাত্তা নেই। গভীর ঘুমেই আচ্ছন্ন হয়েছিলাম। ঘুম ভাঙল হিস হিসে একটা শব্দে। চোখ খুলতেই রক্ত হিম হয়ে গেল। ঘরের হালকা আলোয় দেখলাম আমার বুকের উপর একটা সাপ আমার মুখ বরাবর ফনা তুলে আছে। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল মুহূর্তেই। ভয়ে হৃৎপিণ্ডের কাজও বন্ধ হতে যাবে এমন সময় মিসির আলির গলা পেলাম। ভয় পাবেন না হুমায়ুন সাহেব, ওর বিষ নেই। আপনাকে কামড়ে মাংস তুলে নিলেও কিছু হবে না। সাপটার দিক থেকে আমি তখনও চোখ সরাইনি। মিসির আলির কথা শুনে আশ্চর্য হলাম।
উনি যে সর্পবিদ্যাও জানেন তা আমার জানা ছিল না। মিসির আলি এবার একটা লাঠির সাহায্যে সাপটাকে আমার বুকের ওপর থেকে সরিয়ে ফেললেন। সাপটা জানলা দিয়ে বাইরে চলে গেল। আমার ধাতস্থ হতে কিছুটা সময় লাগলো। কিছুক্ষণ পর মিসির আলিকে একটা প্রশ্ন করলাম, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি কিছু বুঝলেন? মিসির আলি কিছু বলার আগেই দরজার কাছে একটা শব্দ হলো। তিনি ছুটে গেলেন দরজার কাছে। আমি জানতে চাইলাম কি হয়েছে। মিসির আলি দরজার পাশ থেকে ফিরে এলেন। কেউ একজন দাঁড়িয়েছিল দরজার কাছে, পালিয়ে গেল। কে হতে পারে? মিসির আলি কোনো উত্তর দিলেন না। আমাকে ঘুমোতে বলে টেবিলের ওপর থেকে ওনার খাতাটা নিয়ে পড়তে শুরু করলেন। আমি ঘুমোতে চেষ্টা করলাম, কিন্তু সাপের ভয়ে আর ঘুম এলো না। বাকি রাতটা এপাশ ওপাশ করেই কাটিয়ে দিলাম। ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙল সকাল 10টার দিকে। মিসির আলি আমাকে উঠতে দেখেই কথা শুরু করলেন। ব্যাগপত্র সব গুছিয়ে নিন হুমায়ুন সাহেব। আমি ওনার কথায় ভ্যাবাচাকা খেয়ে গেলাম। রোগী রোগ সারালেন না, ভূত তাড়ালেন না, আর এখনই বলছেন ব্যাগ গোছাতে। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। এখনই কেন? কারণ এখানে আর কাজ নেই। ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে নিন, আমরা বেরিয়ে পড়বো একটু পরেই। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মিসির আলি চলে গেলেন। আমি অগত্যা ওনার আদেশ মতো ব্যাগপত্র গুছিয়ে তৈরি হয়ে নিলাম। নিচে এসে দেখলাম মিসির আলি বসার ঘরে বাড়ির সবাইকে জড়ো করেছেন। আমাকে দেখেই উনি হেসে উঠলেন। আসুন হুমায়ুন সাহেব, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি বুঝলাম না আসলে উনি কি করতে চাইছেন। বাকি সবার অবস্থাও আমার মতোই। মিসির আলি এবার ওনার কথা শুরু করলেন। আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম তা সম্পন্ন হয়েছে। আমরা এখন ঢাকায় ফিরে যাব। ওনার এই কথা শুনে এই প্রথমবারের মতো মীরার শ্বশুর কথা বললেন। কি বলছেন আপনি? কাজ শেষ মানে? বৌমার রোগটা আপনি সারাবেন না? না, সারাবো না, কারণ মীরার কোনো অসুখ হয়নি। দেখলেন তো সবাই, আমি বলেছিলাম না আমি অসুস্থ নই। আমার আসলেই পুনর্জন্ম হয়েছে। এবার বিশ্বাস হলো তো? মীরা, আমি তো বলিনি তোমার পুনর্জন্ম হয়েছে। তুমি এবার বলো, শাহেদকে কেন মারলে? মিসির আলির এই কথায় আমি সহ উপস্থিত সবাই থ হয়ে গেলাম। মীরার চোখে মুখে ভীতির ছাপ দেখা দিল মুহূর্তেই। প্রথমে আমিও ভেবেছিলাম মীরা অসুস্থ, স্বামী হারানোর শোক কমানোর জন্য কল্পনার জগতে বাস করছে। কিন্তু সেই ভুলটা গতকাল সকালে মীরা নিজেই ভেঙে দিয়েছে। হুমায়ুন সাহেব, আপনার মনে আছে কাল সকালে আমি মীরাকে একটা প্রশ্ন করেছিলাম? আমি বলেছিলাম রিফাত আমাকে বলেছে মীরা নাকি ভূত ভবিষ্যৎ বলতে পারে, আর মীরা সেসব স্বীকারও করল। আমি মাথা নেড়ে সায় দিতেই মিসির আলি আবার ওনার কথা শুরু করলেন। কিন্তু রিফাত আমাকে ওরকম কিছুই বলেনি। আমি তখনই ধরে ফেললাম মীরা আসলে অসুস্থ নয়, আর অসুস্থতার নাটক করছে শুধু। পরশুদিন রাতে আমার উপর হামলা হওয়া আর মীরার নাটক, দুয়ে মিলে 4 হলো। বুঝলাম শাহেদের খুনি মীরা নিজেই। আমি যদি খুব ভুল না করি তাহলে শাহেদের লাশ ওই জমিদার বাড়িতেই পাওয়া যাবে। সবকিছুই পরিষ্কার ছিল আমার কাছে, কিন্তু একটা বিষয় বুঝতে পারছিলাম না। এত কাজ তো মীরার একার পক্ষে করা মোটেই সম্ভব না। তার মানে কেউ একজন ওকে সাহায্য করছে, কিন্তু সেটা কে বুঝতে পারছিলাম না। অবশ্য আমাকে বেশি কসরত করতে হয়নি, গতকাল ওটার উত্তরও পেয়ে গেছিলাম। মিসির আলি এবার সবাইকে চমকে দিয়ে তার শার্টের পকেট থেকে একটা চাবির রিং বের করলেন। রিফাত, তোমার সাইকেলের চাবিটা বোধহয় পরশুদিন রাতে জমিদার বাড়ি থেকে পালানোর সময় ভুল করে ফেলে গেছিলে। রিফাতের দিকে তাকিয়ে দেখলাম ছেলেটা ঘামতে শুরু করেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না এই ছেলে কিনা দিদির সাথে মিলে নিজের ভগ্নিপতিকে মেরেছে। সবাইকে অবাক করে দিয়ে
এবার মীরার শাশুড়ি কথা বললেন। আমি আগেই বুঝতে পেরেছিলাম এই মেয়েই আমার শাহেদকে মেরেছে, কিন্তু আমি কিছুতেই এই মেয়ে ছেলেকে হাতে নাতে ধরতে পারছিলাম না। মীরার শাশুড়ির উত্তেজিত কণ্ঠস্বর হঠাৎ করে কান্নার রূপ নিল। তারপরই হঠাৎ উনি তেড়ে গেলেন মীরার দিকে। মীরা সচেতনভাবেই রিফাতের পাশে সরে এলো। আমি খেয়াল করলাম মিসির আলীর মুখে হাসি। ওনার হাসির কারণ আমার বোধগম্য হল না। মিসির আলী ঈষৎ হাসি মুখ নিয়েই মীরার শাশুড়ির সঙ্গে কথা বললেন। ও, কাল রাতে তার মানে ঘরের বাইরে আপনিই ছিলেন? মীরার শাশুড়ির মুখ হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল। আমি বুঝলাম না মিসির আলী কিভাবে বুঝলেন যে কাল রাতে মীরার শাশুড়ি ছিল দরজার বাইরে। প্রশ্নটা আমি আর চেপে রাখতে পারলাম না, জিজ্ঞেস করে ফেললাম, কিন্তু আপনি কি করে বুঝলেন কাল রাতে উনিই ছিলেন দরজার বাইরে? কাল রাতে যখন শব্দ শুনে আমি বাইরে এসেছিলাম, তখন করিডোরের আবছা আলোয় একটা ছায়ামূর্তিকে সিঁড়ি দিয়ে নেমে যেতে দেখলাম। চাবির গোছার শব্দ পেয়ে বুঝেছিলাম ওটা নারী মূর্তি, কিন্তু এ বাড়িতে তো 3 জন নারী আছে। তখন খেয়াল করলাম নারী মূর্তিটা খুঁড়িয়ে হাঁটছে, আর এখানেই রহস্যের সমাধান। এখন যখন উনি মীরার দিকে তেড়ে আসলেন, তখনই দেখলাম উনি খোঁড়াচ্ছেন। তাই বুঝতে আর বাকি রইল না যে কাল রাতে আমাদের কথা লুকিয়ে শুনতে উনিই এসেছিলেন। মিসির আলী একটু চুপ করলেন, তারপর এক গ্লাস জল খেয়ে আবার কথা শুরু করলেন। মীরা, আমি জানি না তুমি তোমার স্বামীকে কেন খুন করেছ, কিন্তু আমি শতকরা নিশ্চিত খুনটা তুমিই করেছ। কি আমি ঠিক বলছি তো? দেখলাম মীরা 2 হাতে মুখ চেপে বসেছে। তার কান্নার আওয়াজ পেলাম এবার। আমি শাহিদকে না মারলে ওরা মা ছেলে মিলে আমাকে মেরে ফেলতো কাকা। শাহিদ ওর এক কলিগের সাথে সম্পর্কে জড়িয়েছিল। মেয়েটি জানতো না যে শাহিদ বিবাহিত, ওর একটা সন্তান আছে। ওই মেয়ের বাবা মা আবার বিদেশে থাকেন। শাহিদের সাথে সম্পর্কে জড়ানোর পর ওই মেয়ে শাহিদকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ওর পুরো পরিবারকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। শাহিদ আর আমার শাশুড়ি মা মিলে তখন আমাকে মেরে ফেলার ফোন দিয়ে হাঁটে, কেননা আমি বেঁচে থাকলে কোনো না কোনোভাবে ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতাম। আমি সবটা শুনে ফেলি একদিন। রাগে দুঃখে কষ্টে তখনই সিদ্ধান্ত নিই শাহিদকে আমি বাঁচতে দেব না। সাপের বিষ, তাই তো? মীরা মাথা নেড়ে সায় দিলে মিসির আলী আমার দিকে তাকালেন। হুমায়ুন সাহেব, বলেছিলাম না ওই সাপের বিষ নেই। কাল রাতে যে সাপটা আপনার বুকের উপর উঠে ফনা তুলে ভয় দেখাচ্ছিল, ওটা মীরার পোষা সাপ। কি তাই তো মীরা? মীরা আর কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মীরা সাপটা ঘরে ছেড়ে দিয়েছিল আমাদের ভয় দেখানোর জন্য। ভয় দেখিয়ে ওর আজগুবি গল্পে বিশ্বাস করাতে চেয়েছিল। একই কারণেই পরশু রাতে রিফাত জমিদারের ছেলের আত্মা সেজে আমাকে ভয় দেখাতে গেছিল। আমি ওকে ধরতে যখন পিছনে ধাওয়া করলাম, তখন ও লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করল, আর পালানোর সময় নিজের অজান্তেই পকেট থেকে ওর সাইকেলের চাবি ফেলে গেল। কাল সকালে মীরা যখন বলল উঠোনে রাখা সাইকেলটা রিফাতের, তখন আর আমার বুঝতে অসুবিধা রইল না। সবকিছুই পরিষ্কার হয়ে গেল নিমিষেই। কিন্তু একটা কথা আমি এখনো বুঝতে পারছি না, রিফাত আমার কাছে কেন গেল? তার এই প্রশ্নের উত্তর দিলেন মীরার শ্বশুর। আমরা তো ভেবেছিলাম বৌমা অসুস্থ, তাই রিফাতকে আপনার কাছে পাঠিয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি আমার ঘরেই শত্রুর বাস। স্ত্রী সন্তান সবাই ষড়যন্ত্রে সামিল। আচ্ছা, বুঝলাম, কিন্তু মীরা, তোমার ছেলে কোথায়? আমার ভয় হয়েছিল ওরা হয়তো আমার ছেলেকেও আমার থেকে কেড়ে নেবে। তাই রিফাতকে বলেছিলাম আমার ছেলে সোহানকে কয়েক মাসের জন্য কোথাও লুকিয়ে রাখতে।
রিফাত সোহানকে ঢাকায় ওর বন্ধুর বাসায় রেখে এসেছে। মিসির আলী এবার রিফাতকে একটা প্রশ্ন করলেন। তাই নাকি রিফাত? তা সোহানের সাথে মীরাকে এখন একটু কথা বলাও তাহলে। এই কথা শুনে রিফাত হঠাৎ করে কাঁদতে শুরু করলো। ওর কান্নার কারণ বুঝলাম না আমি। আমার মতো মীরাও রিফাতের কান্নার কারণ বুঝতে পারছে না। ও ব্যস্ত হয়ে উঠল। কি রে রিফাত, কি হয়েছে? কাঁদছিস কেন? বল, কি হয়েছে? রিফাত কিছুক্ষণ কাঁদার পর জবাব দিল, আমাকে মাফ কর দিদি, আমাকে তুই মাফ কর। সোহান আমার কাছে নেই, রাস্তায় হারিয়ে গেছে। ওকে আমি খুঁজে পাইনি। কথাটা তোকে বলার সাহস আমার ছিল না রে, তাই লোকাতে হয়েছে বাধ্য হয়ে। রিফাতের কথায় মীরা স্তম্ভিত হয়ে গেল। ওর মুখে কোনো কথা সরছে না, শুধু দু চোখ দিয়ে অঝরে বয়ে যাচ্ছে বাড়ি ধারা। আমাদের আর এখানে কোনো কাজ নেই, আমরা রওনা হই এখন। আমি তো কোনো গোয়েন্দা নই যে অপরাধীদের পুলিশের হাতে তুলে দেব। সব থেকে বড় কথা হলো আমার হাতে কোনো প্রমাণ নেই, আর আদালত প্রমাণ ছাড়া কিছুই মানে না। আমি আর মিসির আলী সদর দরজা পেরিয়ে বাইরে এসেছি। ঠিক তখন মিসির আলী পেছনে ফিরে মীরাকে ডাকলেন। মীরা এগিয়ে আসতেই তিনি যা বললেন তা শুনে আমি অজ্ঞান হয়ে যাইনি, এটাই বিশাল ব্যাপার। চিন্তা করো না মীরা, তোমার ছেলে আমার কাছে আছে। আপাতত কিছুটা অসুস্থ আর চিকিৎসা চলছে। পুরোপুরি সুস্থ হয়ে গেলেই আমি নিজে ওকে পৌঁছে দিয়ে যাব। তারপর মিসির আলী আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটতে শুরু করলেন। আমিও তাকে অনুসরণ করলাম। কিন্তু মিসির আলীর কথা শুনে আমার আক্কেল গরম হয়েছে। মীরার ছেলে মিসির আলীর কাছে কিভাবে পৌঁছালো আমি কিছুতেই বুঝতে পারছি না। মনের সন্দেহ দূর করতে আমি মিসির আলীকে এবার চেপে ধরলাম। মীরার ছেলেকে আপনি কোথায় পেলেন? ওকে চিনলেনই বা কি করে? মিসির আলী আমাকে দেখে এক রহস্যময় হাসি হাসলেন। মীরার ছেলেকে শুধু আমি না, আপনিও চেনেন। আমিও চিনি? কি বলছেন? ঠিকই বলছি হুমায়ুন সাহেব, মীরার ছেলে এই মুহূর্তে আপনার আশ্রয়ই আছে। আমার আশ্রয়ে? আমার আশ্রয়ে তো এখন জহির। এক সেকেন্ড, জহির তাহলে মীরার ছেলে? আপনি কিভাবে বুঝলেন? আপনি দেখেছেন কিনা জানি না, সেদিন মীরার ঘরের দেয়ালে 7-8 বছরের একটা বাচ্চার ছবি দেখলাম আমি। ছবিটা দেখে আমার চিন্তার অসুবিধা হয়নি যে মীরার ছেলে আর কেউ না, আমার আশ্রয়ে থাকা জহির। ওর আসল নাম তো আমার জানা ছিল না, বাচ্চাটা বলতেও পারেনি। কেমন একটা ঘোরে ছিল, আতঙ্কগ্রস্ত ছিল। তাই ওই জহির নামটা আমার দেওয়া। এখানে এসে জানলাম জহিরের আসল নাম হলো সোহান। There are more things in heaven and earth, Horatio. মিসির আলী সাহেব, বিষয়টা কত রহস্যময় না? মীরার ছেলে ঢাকায় হারিয়ে আপনার কাছে গিয়ে পৌঁছালো। রহস্য নয় হুমায়ুন সাহেব, ব্যাপারটা কাকতালীয়। আমার বাড়িটা তো রেল স্টেশনের বেশ কাছেই, তাই হয়তো সোহান হাঁটতে হাঁটতে চলে এসেছিল। আমি ওকে পেয়েছিলাম আমার বাড়ির সামনে চায়ের দোকানটায়। আমরা রিক্সা করে স্টেশনে পৌঁছে ট্রেনে চড়লাম। মিসির আলী আর বিশেষ কিছু বলেননি, কিন্তু আমার মনে এখনো বেশ কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর পাওয়া বাকি। মিসির আলীর কাছে এখন আমি সেসব প্রশ্নগুলোই তুলে ধরব। মিসির আলী সাহেব, কেস তো আপনি সলভ করে ফেললেন, কিন্তু আমার মনে এখনো বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তর আপনি আমাকে দিন। জিজ্ঞেস করুন। আচ্ছা, অলৌকিক ব্যাপার যদি কিছু নাই থাকবে, তাহলে আমি সেদিন রাতে জমিদার বাড়িতে আলোকসজ্জা দেখলাম কিভাবে? সেদিন রাতের খাবার সেরে ওঠার পর রিফাত আমাদের দুজনের জন্য 2 গ্লাস গরম দুধ নিয়ে এসেছিল। আপনার মনে আছে নিশ্চয়ই? ওই দুধে যাতে হ্যালুসিনেশন হয় এরকম কিছু ওষুধ মেশানো ছিল, তাই আপনি জমিদার বাড়ির আলোকসজ্জা দেখেছেন। রিফাত বোধহয় আপনাকে ওইসব আজগুবি গল্প শুনিয়েছিল। হ্যাঁ, রিফাতই শুনিয়েছিল ঠিকই, কিন্তু আপনি কি করে বুঝলেন দুধেই ওই ওষুধ মেশানো ছিল? আপনি যখন দুধটা খাচ্ছিলেন তখন আমি খেয়াল করলাম রিফাত নাক কোচকাচ্ছে। আমরা কোনো খাবার দেখে তখনই নাক কোচকাই যখন খাবারটা আমাদের অপছন্দের হয়।
তাই আমি তখন রিফাতকে জিজ্ঞাসা করলাম যে দুধ ওর পছন্দ কিনা। উত্তরেও বলেছিল দুধ খেতেও পছন্দ করে। আমার সন্দেহ তখনই হয়, দুধ খেতে যদি ও পছন্দ করে থাকে তাহলে নাক কোচকালো কেন? তাহলে নিশ্চয়ই দুধে এমন কিছু দ্রব্য মেশানো আছে যেটা খাওয়া উচিত না। আর সেই কারণেই দুধটা আমি খাইনি, কৌশলে এড়িয়ে গেছিলাম। আচ্ছা, এটা না হয় বুঝলাম, কিন্তু মীরা আপনার অতীত আর আমার ভবিষ্যতের কথা বলল কিভাবে? এটা কোনো আধ্যাত্মিক ব্যাপার নয় হুমায়ুন সাহেব, বরং বিজ্ঞান বলা যেতে পারে। মেয়েটার পর্যবেক্ষণ ক্ষমতা বেশ ভালো। আমি যখন ওকে আমার অতীতে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনার কথা বলতে বললাম, আমি তখন ইচ্ছে করেই আমার বাঁ হাঁটুতে হাত রেখেছিলাম যাতে ও বিষয়টা খেয়াল করে, আর মীরা তাই করেছে। বাকি ঘটনাটা অনুমান করে বলেছে। সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাটা অনুমান করা খুব একটা জটিল না, কারণ প্রায় প্রত্যেকটা ছেলের শৈশবেই সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটে থাকে। মীরা পুরো ব্যাপারটা ওর বিচক্ষণতা, উপস্থিত বুদ্ধি আর ওই পর্যবেক্ষণ ক্ষমতা ব্যবহার করে বলে ফেলেছে। আর আমারটা কিভাবে বলল? বাংলাদেশের সাহিত্য অঙ্গনে এখন আপনার চেয়ে বিখ্যাত লেখক আর কে আছে হুমায়ুন সাহেব? কেউই নেই। আপনার লেখা নিয়ে, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিদিনই দেশের নামি দামি পত্রিকায় শয়ে শয়ে প্রতিবেদন ছাপা হয়। তাই আপনার ভবিষ্যৎ নিয়ে বলা কোনো কঠিন ব্যাপার না। আমি এবার আর কিছু বললাম না। মিসির আলির সাথে আমার পরিচয় অল্প দিনের নয়, বেশ কয়েক বছর ধরেই এই অসম্ভব বুদ্ধিমান লোকটাকে আমি চিনি, কিন্তু তারপরও মিসির আলিকে দেখে আমি বরাবরই বিস্মিত হই, বা বলা ভালো বিস্মিত হতে ভালোবাসি ওনার বিচক্ষণতা দেখে। দিন 15 পরের কথা, আমার হাতে আজ একটা চিঠি এসেছে। চিঠিটা খুলতেই কিছু লেখা চোখে পড়ল। শ্রদ্ধেয় স্যার, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম। মিসির আলি স্যারকেও বলবেন উনি যাতে আমাকে ক্ষমা করেন। জামাইবাবু হত্যাকাণ্ডে জড়ানোর আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বর্দির কষ্ট আমি দেখতে পারি না স্যার, তাই ওকে সাহায্য করতে পিছপা হই না। গতকাল বর্দি পুলিশের কাছে গিয়ে নিজের দোষ স্বীকার করেছে। দিদির বয়ান শুনেই দিদির শাশুড়িকেও পুলিশ গ্রেফতার করেছে। আমিও নিজের দোষ স্বীকার করে নিতে চেয়েছিলাম, কিন্তু বর্দি আমাকে তা করতে দেয়নি। দিব্যি দিয়ে বলেছে আমি যাতে কোনো দিন স্বীকার না করি যে ওই হত্যাকাণ্ডে দিদিকে সাহায্য করেছিলাম। বর্দির বোধহয় যাবজ্জীবন কারাদণ্ড হবে, তাই বর্দি আমাকে বলেছে আমি যাতে মিসির আলি স্যারকে বলি সোহানকে যেন ওর দাদুর কাছে পৌঁছে দেন। আপনি এ কথা মিসির আলি স্যারকে বলবেন। আমি সিলেটের পথে রওনা হলাম। বাকি জীবনটা ওখানেই কাটাবো। যেখানে বর্দি নেই সেখানে থেকে আমার কোনো কাজ নেই। সালাম নেবেন স্যার। মিসির আলি স্যারকেও আমার সালাম জানাবেন। ওনাকে কাকা বলার সৌভাগ্য আমি নিজের হাতেই হারালাম। ইতি শামসুদ্দোহা, রিফাত। চিঠিটা পড়ে কেন জানি রিফাতের জন্য আমার খুব মায়া হলো, তাই চিঠিটা নিয়ে আমিও রওনা হলাম মিসির আলির বাড়ির উদ্দেশ্যে। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই মিসির আলির গলা পেলাম। রিফাতের চিঠি এসেছে তো? আমি জানতাম ও চিঠি লিখবে। কি লিখেছে চিঠিতে? মীরা পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করেছে, এটাই তো? মধ্যবয়স্ক এই পাগলাটে লোকটা আমাকে আবারও বিস্মিত করল। আমি শুকনো মুখে চিঠিটা ওনার হাতে দিয়ে ওনার সামনের চেয়ারটায় বসলাম। মিসির আলি চিঠিটা পড়ে বেশ কিছুক্ষণ সেটা হাতে নিয়ে বসে রইলেন। আমি দেখলাম ওনার চোখ ভিজে উঠেছে। কেন ভিজে উঠেছে তা স্পষ্ট বুঝলাম না, বোঝার চেষ্টাও আর করলাম না। সবকিছুই বুঝতে নেই, না বোঝার মধ্যেও একটা আলাদা আবেগ আছে। আমি এখন সেটাই অনুভব করছি।
শুনছিলেন আমাদের আজকের নিবেদন, সুলেখিকা নাবিহা নুপুরের কলমে মিসির আলী ও গড়ল আখ্যান। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে তথা হুমায়ুন আহমেদের চরিত্রে আমি অভিজিৎ, মিসির আলীর চরিত্রে প্রদীপ্ত, রিফাতের চরিত্রে নীল, মতির চরিত্রে বাপন, মীরার চরিত্রে অধ্যায়, বিথির চরিত্রে শুভ স্বপ্না, মীরার শ্বশুরের চরিত্রে রজত, মীরার শাশুড়ির চরিত্রে সুমিতা। আজকের গল্পের আবহ নির্মাণে অভিজিৎ। আপনারাও আপনাদের লেখা গল্প পাঠাতে পারেন আমাদের কাছে। আজকের গল্পটি কেমন লাগলো জানান কমেন্ট করে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন, গল্পে থাকুন।